হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসটা একটু টেকনিক্যাল ফল্টের জন্য কেটে গিয়েছিল। তাহলে ওই যে ক্ষার ধাতুগুলো আছে, ওই ক্ষার ধাতুগুলো বিভিন্ন অক্সো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকম লবণ তৈরি করে। অক্সো অ্যাসিড বলতে এই যে H2CO3, যেটার নাম হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো এই সব অক্সো অ্যাসিডগুলোর সাথে যদি ক্ষার ধাতুগুলোর বিক্রিয়া করাও তুমি বিভিন্ন রকমের লবণ পাবে। ঠিক আছে? তো এই বিক্রিয়াগুলো আগেও তোমরা করেছো, ওগুলো করতেও পারবে, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, ওকে, ক্লাস 9-এ ছিল। আচ্ছা, এরপরে বিভিন্ন যে লবণগুলো তুমি পাচ্ছ, ধরো কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছো, তাহলে তুমি পাবে লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বনেট, সিজিয়াম কার্বনেট। ঠিক আছে? যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও তাহলে লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, রুবিডিয়াম নাইট্রেট, সিজিয়াম নাইট্রেট। তো এইগুলোর তাপীয় স্থায়িত্ব কী হবে, বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে, বা আয়নীয় চরিত্র কী হবে, এই সব এক্সপ্লানেশনগুলো কিন্তু তুমি ফাজান দিয়ে করতে পারবে। ফাজান। তাহলে অ্যানায়নগুলো সব পলিঅ্যাটমিক হলে এক্সপ্লানেশন কী হয় এগুলো জানো তোমরা। তাহলে তাপীয় স্থায়িত্ব যত বাড়বে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়বে। আবার তাপীয় স্থায়িত্ব কখন বাড়বে? যখন আয়নীয় চরিত্রটা বাড়বে। হয়েছে? আর এগুলো সব বাইকার্বনেট সল্ট আছে। এরপরে তাহলে বিভিন্ন যে লবণগুলো আছে, ওই লবণগুলোকে উৎপন্ন করলে তোমার কি উৎপন্ন হবে সেই জিনিসগুলো দেখো। তাহলে যখন তুমি বাইকার্বনেটকে উত্তপ্ত করবে তখন তুমি কার্বনেট পাবে আর কার্বন ডাইঅক্সাইড পাবে। ঠিক আছে? তো কার্বনেট থাকলেও সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এখানে বাইকার্বনেট আছে, মানে HCO3- আছে। তো এখান থেকে তুমি কার্বনেট লবণ পাবে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবে। ঠিক আছে? এরপরে যখন তুমি কার্বনেটকে উত্তপ্ত করবে, আমি কি বলেছি CO2 পাবেই। তো M2CO3 আছে, ওখান থেকে যদি CO2 বের করে নাও, কি পড়ে থাকবে? শুধুমাত্র একটা অক্সিজেন পড়ে থাকবে। তাহলে এখানে CO3 আছে, এখান থেকে তুমি একটা CO2 বের করছো, তাহলে কী পড়ে থাকবে? একটা অক্সিজেন পড়ে থাকবে। তো M2O তৈরি করবে। ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট মেটাল নাইট্রেট, তাহলে MnO3। তো এটাকে যদি তুমি হিট করো, এখান থেকে অক্সিজেন পাবে। ঠিক আছে? অক্সিজেন যদি ওখান থেকে বের করে দাও, যে লবণটা পাবে সেটা হচ্ছে নাইট্রাইট। তো এটার নাম হচ্ছে তোমার মেটাল নাইট্রেট। তো এটা হচ্ছে নাইট্রেট লবণ। তো এটাকে হিট করে দিলে তুমি ওখান থেকে পাবে তোমার নাইট্রাইট। হয়েছে? এরপরে যখন তুমি লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করবে, তাহলে ওই যে মেটালটা ছিল, মেটালটা হচ্ছে তোমার সোডিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত। তো সোডিয়ামের উপরে যেটা আছে লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে তুমি অক্সিজেন পাবে। অক্সিজেনের সাথে NO2 গ্যাস পাবে আর Li2O পাবে। লিথিয়ামের যে অক্সাইডটা হয় Li2O, সে অক্সাইডটা পাবে। হয়েছে? এরপর মেটাল সালফেট M2SO4, যেমন ধরো Na2SO4, তারপরে তোমার K2SO4, এগুলোকে যখন তুমি কার্বন দিয়ে হিট করবে তখন কী পাবে? তাহলে কার্বন আছে, অক্সিজেন আছে, ওখান থেকে কার্বন মনোক্সাইড পাবে। আর মেটাল আছে, সালফার আছে, মানে M2S পাবে। যেমন সালফার হচ্ছে -2 আর মেটালগুলো হচ্ছে +1 করে, তো দুটো মেটাল আছে +2, তাহলে +2 -2 ওভারঅল 0 আরামসে করে দিতে পারবে। তাহলে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড, আর ওই মেটাল দুটো আর একটা সালফার মিলে M2S। ঠিক আছে? এরপরে এই যে ক্ষার ধাতুগুলোর বিভিন্ন সালফেট লবণ আছে, ওই সালফেট লবণের মধ্যে বিভিন্ন ত্রিযোজী ধাতুর সাথে, যেমন ধরো আয়রন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ওদের যে সালফেট লবণ সেইগুলো যুক্ত হয়ে যুগ্ম দ্বিলবণ তৈরি করে। ওই যুগ্ম দ্বিলবণে কী হয়? অনেক সংখ্যক জলের অণু থাকতে পারে। তাহলে ওই লবণগুলোকে বলা হয় অ্যালাম। তাহলে কি বললাম? যে ক্ষার ধাতুর বিভিন্ন সালফেট লবণ, তার সাথে বিভিন্ন যে ত্রিযোজী ধাতু আছে, যেমন আয়রন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ওদের যে সালফেট লবণ, ওরা যদি যুক্ত হয়ে যায়, ওরা কি করে? অধিক সংখ্যক জলের অণু রাখতে পারে। তাহলে এই ধরনের যে লবণ, এগুলোকে অ্যালাম বলা হচ্ছে। তার উদাহরণ কি আছে? পটাশ অ্যালাম। তাহলে পটাশ অ্যালামে কী থাকে? পটাশিয়ামের সালফেট K2SO4, তাহলে পটাশিয়ামটা ক্ষার ধাতু। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামটা ত্রিযোজী, তাহলে পটাশটা হচ্ছে তোমার ক্ষার ধাতু, অ্যালুমিনিয়ামটা ত্রিযোজী। এর সালফেট মানে Al2SO4 দেখো 24টা জলের অণুও রাখতে পারছে, যেটাকে আমরা ফটকিরিও বলি, পটাশ অ্যালাম। তাহলে K2SO4, Al2SO4 24টা জল, এটা হচ্ছে তোমার পটাশ অ্যালামের সংকেত। হলো? এরপরে লিথিয়ামের ক্ষেত্রে অনেক রকম অস্বাভাবিক আচরণ দেখলে, যেমন লিথিয়াম Li2O ছাড়া কোনো রকম অক্সাইড তৈরি করছে না। তবে লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে তুমি NO2 গ্যাস পাচ্ছ, O2 পাচ্ছ, তার সাথে ওর অক্সাইডটা পাচ্ছ।
তাহলে অনেক রকম অস্বাভাবিক আচরণ তুমি লিথিয়ামের ক্ষেত্রে দেখতে পেলে। ঠিক আছে, তো এই লিথিয়ামের অস্বাভাবিক আচরণ করার কারণ কি? ফার্স্ট অফ অল লিথিয়ামটা একদম টপে আছে, যদি টপে থাকে তো আকারটা খুবই ছোট। তার সাথে লিথিয়ামের সাইজটা খুব ছোটো হওয়ার জন্য ওর পোলারাইজিং পাওয়ারটা খুব বেশি হবে বা ধ্রুবায়ন ক্ষমতাটা খুব বেশি হবে। আয়নি ভবনটা খুব বেশি হবে, কারণ ওর সাইজটা খুব ছোটো, ইলেকট্রনটা ইজিলিও ছাড়তে চাইবে না। আর লিথিয়ামের ডি এর তো কোনো ব্যাপারই নেই, 1s2 2s1, তো 2 এর তো আর ডি হয় না, তো ডি কক্ষক অনুপস্থিত। তো এইগুলো হচ্ছে পসিবল কারণ যার জন্য লিথিয়াম অনেক অস্বাভাবিক আচরণ দেখায়। ঠিক আছে, লিথিয়াম ম্যাগনেসিয়ামের সাদৃশ্য, ডায়াগোনাল রিলেশনশিপ পিরিয়ডিক টেবিলে পেয়ে যাবে। ক্ষার ধাতুর ব্যবহার একটু বইয়ে পড়ে নেবে। আচ্ছা, এরপরে দেখো সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগসমূহের আন্ডারে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রক্সাইড এই দুটো জিনিস আসে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে সোডিয়াম কার্বনেটের প্রিপারেশন কীভাবে করা হয়, সোডিয়াম হাইড্রক্সাইডের প্রিপারেশন কীভাবে করা হয়, সেই জিনিসগুলো এখানে বলা থাকবে। ঠিক আছে, তো এখান থেকে প্রিপারেশন থেকে তো ডাইরেক্ট কিছু কোশ্চেন আসবে নি, প্রিপারেশনের মাঝে যদি কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে সেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। যেমন এই সোডিয়াম কার্বনেটের প্রিপারেশনের সময় কি করা হয় একটু বলে দিই। আচ্ছা, যেহেতু এই পোর্শনটা মানে এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো এই সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রক্সাইড এই প্রিপারেশন রিলেটেড আমি একটা আলাদা ছোট্ট করে 5 মিনিটের ভিডিও করে দেবো। ঠিক আছে, সেখানে এই দুটো টপিক কভার করা থাকবে। তো যদি মনে হয় যদি দেখতে ইচ্ছে করে দেখবে, না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এই সোডিয়াম কার্বনেট প্রিপারেশনের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আছে আমি জাস্ট একটু বলে দিই। তো এখানে একটা জিনিস আসে যে ব্রাইন দ্রবণ। ব্রাইন দ্রবণটা কি? তাহলে 30%, কোনো বই 28%ও থাকে, তো 30% NaCl-এর যে দ্রবণ সেটাকে বলা হয় ব্রাইন দ্রবণ। হয়েছে? এবারে NaCl-এর দ্রবণটা কিসে করা হয়? NH3-তে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে অ্যাজ কিছু নেই। ওকে, এরপরে তাহলে এখানে যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় ওর সাথে অনেকটা জল থাকে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, ওর সাথে 10 অণু জল থাকে। তো ওটাকে যখন তুমি 370 কেলভিন তাপমাত্রায় হিট করবে তো ওখান থেকে 9 অণু জল বেরিয়ে যাবে। ঠিক আছে, 9 অণু জল বেরিয়ে যাবে, তাহলে 1 অণু জল পড়ে থাকবে। ওইটাকে আবার তুমি যদি 370 কেলভিনের বেশি উষ্ণতায় হিট করো তো ওই 1 অণু জলটাও বেরিয়ে যাবে, Na2CO3। এটাকে বলা হয় সোডা অ্যাশ বা সোডা ভস্ম। এটা কিন্তু কোশ্চেন করে সোডা ভস্ম কী বা সোডা ভস্মের সংকেত কী। ঠিক আছে, ব্যাস। এরপরে সোডিয়াম কার্বনেটের বিভিন্ন রকম রিয়াকশান করানো আছে, তো রিয়াকশানগুলো সবগুলোই সহজ, তাও একটু দেখে নাও। তো সোডিয়াম কার্বনেট যখন HCl-এর সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম কার্বনেট থেকে কী পাবে? 2Na+ পাবে আর CO3 2- পাবে। তো CO3 মানেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। হয়েছে? আচ্ছা, এরপরে HCl থেকে কী পাবে? H+Cl-। তাহলে ওই Na+Cl- যুক্ত NaCl তৈরি করবে। তো CO3 থেকে CO2 পেয়েছো, একটা অক্সিজেন বেঁচে আছে, ওই একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে। তো এইভাবে যতগুলো রিয়াকশান আছে সবগুলোই করা যাবে। H2SO4 রিয়াকশানটাও বুঝতে পারবে, জলের রিয়াকশানটাও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা দেখো, তাহলে এখান থেকে 2Na+ আর CO3 2-, এখান থেকে Ca2+ আর 2OH- হলো। তাহলে এই যে CO3 2- আর Ca2+ এই দুটো যুক্ত হয়ে কী তৈরি করবে? CaCO3 2+, 2-, CaCO3 অধক্ষেপ পড়ে গেল, আর Na+OH- NaOH হলো। আচ্ছা, এরপরে তাহলে যখন এই সোডিয়াম বাইকার্বনেটকে আমি হিট করছিলাম, আগে একটা রিয়াকশানে বললাম সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে আমি সোডিয়াম কার্বনেট পাচ্ছিলাম, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছিলাম আর জল পাচ্ছিলাম। তো উল্টোভাবে যখন সোডিয়াম কার্বনেটের সাথে তুমি কার্বন ডাইঅক্সাইডের জলের বিক্রিয়া করাবে, সোডিয়াম বাইকার্বনেট পাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সোডিয়াম কার্বনেটের সাথে CaCl2 বিক্রিয়া, BaCl2 বিক্রিয়া, ওরকমভাবে আয়নে ভাঙবে, দুটো বিক্রিয়াই হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে এর ব্যবহারগুলো একটু বইয়ে দেখে নেবে, ব্যবহার তো এখানে বসে বসে বলে কোনো লাভ নেই। এরপরে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা, তো সংকেত NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা। তাহলে কার্বনেট মানে হচ্ছে তোমার Na2CO3, বাইকার্বনেট মানে NaHCO3। ঠিক আছে, প্রিপারেশনটা একটু আগেই দেখলাম, আর ব্যবহারটাও একটু বইয়ে দেখে নেবে।
আর সোডিয়াম হাইড্রোক্সাইড বললাম যে প্রিপারেশনটা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রিপারেশন আর সোডিয়াম কার্বনেটের প্রিপারেশন একটা আলাদা ভিডিওতে আমি ওখানে করে দেবো, ঠিক আছে। এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিভিন্ন রিয়াকশান, তো প্রতিটা রিয়াকশানেই সহজ, শুধু সেকেন্ড স্টেপগুলো একটু বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপগুলো সহজ। তাহলে এখানে দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড, এখানে টিনের হাইড্রোক্সাইড, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়েছে। তো এই অধক্ষেপের সাথে যখন তুমি এক্সেস পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে তখন কি উৎপন্ন হবে, এখানে Na2Zn OH এর হোল 4, তাহলে দুটো NaOH, এখানে দুটো NaOH, যেহেতু অ্যালুমিনিয়ামের সাথে তিনটা OH আছে তার জন্য তিনটা NaOH, ঠিক আছে। তাহলে প্রথমে জিঙ্কের হাইড্রোক্সাইড, টিনের হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তার সাথে যখন জিঙ্ক দুটো OH নিয়েছে তার জন্য দুটো NaOH এক্সট্রা যোগ করবে, Sn দুটো OH নিয়েছে তার জন্য দুটো NaOH এক্সট্রা যোগ করবে, অ্যালুমিনিয়াম তিনটে OH নিয়েছে তার জন্য তিনটা OH এক্সট্রা যোগ করবে, হলো। তাহলে দুটো NaOH মানে দুটো সোডিয়াম আছে তার জন্য Na2, একটা জিঙ্ক আছে Zn, আর এখানে দুটো OH ছিল, দুটো NaOH দেওয়ার জন্য দুটো OH আরও এক্সট্রা হলো, তার জন্য OH এর হোল 4। তো এইভাবে বিভিন্ন রকম যৌগ উৎপন্ন হয়েছে, যেরকমভাবে বললাম সেরকমভাবেই মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই সেলের সাথে বিক্রিয়া, এটা তো ক্লাস 5 থেকে পড়ছো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, মানে বিক্রিয়া করে, তাহলে তোমার সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এই উল্টো রিয়াকশানটা দেখেছো আগেই। তো সোডিয়াম কার্বনেটে যখন জল দিয়ে দেবে তো এই CO3 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল, আর এই সোডিয়াম আর জল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছিল, ব্যাস। এরপরে যখন Al2O3 অ্যালুমিনা, তো এখানে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবে তখন সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। যদি জিঙ্কের অক্সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হবে। তো অ্যালুমিনিয়ামের অক্সাইডে তুমি NaOH দিয়েছো, সোডিয়াম অ্যালুমিনেট, যার সংকেত NaAlO2, সোডিয়াম জিঙ্কেট NaZnO2, ব্যাস, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন রকম রিয়াকশান আছে। তো এই রিয়াকশানগুলো যেরকমভাবে বললাম ওরকমভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আর এদিকে যে বাদবাকি পোর্শনটা রয়ে গেছে পটাশিয়াম আর সোডিয়ামের জৈবিক গুরুত্ব, আচ্ছা NaAlO2, সোডিয়াম জিঙ্কেটটা কী বললাম, NaZnO2, NaZnO2 না, Na2ZnO2, Na2ZnO2, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে। তাহলে এই জৈবিক গুরুত্ব বইয়ে দেখবে ছোট্ট করে লেখা আছে, ওইটুকু পোর্শন দেখলেই হবে, ঠিক আছে। ওকে।